আমরা যারা ছোট শহরের, স্পেশালি তুমি যেরকম দুর্গাপুরের, আমি যেরকম মুর্শিদাবাদের, আমাদের জন্য কিন্তু ইজি ছিল না, আমাদেরকে ওয়েট করতে হতো সারা বছর যে কখন একটা মেলা আসে। আমাদের যেমন দুর্গাপুরে রথের মেলা হতো, আমরা সারা বছর ওয়েট করতাম যে কখন রথের মেলা হবে। একদম, মেলাটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট ছিল না, মেলায় ম্যাজিকের দোকানটাকে নিয়ে এক্সাইটমেন্ট ছিল। প্রথমেই বললাম দু রকমের অডিয়েন্স হয়, একটা বিলিভার আর একটা স্কেপটিক। অনেক সময় স্কেপটিক অডিয়েন্স কি করে, আমি ধরো এখানে রাখলাম আমার হাতে, যে ভ্যানিস দেখালাম, অনেকেই বলে এই হাতটাও দেখাও, বিকজ দে আর স্কেপটিক। তো ইজিলি তাদেরকে এই হাতও দেখার জন্য যেতে পারে অনেক সময়। মানে আমরা যখন স্টেজে কোথাও পারফর্ম করতে যাই না, তখন পাবলিকের দুটো ডিমান্ড থাকে। একটা ডিমান্ড হয় ক্যান ইউ ডিসঅ্যাপিয়ার মাই ওয়াইফ, ফার্স্ট ডিমান্ড। আর সেকেন্ড ডিমান্ড থাকে ক্যান ইউ মেক মাই মানি ডাবল। ওকে, হ্যাঁ একদম। হ্যাঁ, এখন কারো ওয়াইফকে যদি ডিসঅ্যাপিয়ার করতে যায় তাহলে এটা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে। তো সেটা তো আমি কোনোভাবেই করবো না। একটা কথা আছে, যেমন পাবলিকের মার কেওড়াতলা পার বলে, জাস্ট এ জোক। তো সেই রকম ব্যাপার হয়ে যাবে। যদি অনেক বেশি অ্যামাউন্ট দেয় তাহলে আমি হয়তো ভেবে দেখব যে ডিসঅ্যাপিয়ার কত টাকার নোট। একদম 50 টাকার নোট। এটা 50 টাকার নোট রয়েছে। এবার জাস্ট ওয়াচ, ডোন্ট ব্লিঙ্ক। আমার হাত পুরো এমটি। Just think that you have a giant big screen in front of you. Okay. And the word is written in a bold way. Okay. If I am not wrong, the word should be for the first time, with your loudest and clearest voice, tell me what's the word you are thinking of in your mind. একটা টাইমে কি হতো না, মেলাতে একটা দোকান বসবে মানে ওখানেই আমাকে কিনতে হবে, ওই পণ্ডিত ম্যাজিক সব এরকম কিছু কিছু নাম আছে। কিন্তু এখন কি হয় বলো তো, এখন তারা আমাদেরকে ফোন করে, এটা নেবে, এইটা স্টকে আছে, এটা কি কত দামে বিক্রি করা। আজকে কিন্তু তুমি নাচ গান করলে বা আবৃত্তি করলে বা অ্যাক্টিং করলে তোমার প্যারেন্টস কিন্তু তোমাকে সাপোর্ট করতো। ম্যাজিক করো বলে তুমি সাপোর্ট পাও না। কেউ জানে না যে ম্যাজিকে এত বড় ইন্ডাস্ট্রি আছে। তো দাদা, এই সেশনটা তোমার কেমন লাগছে, ব্রডকাস্টিং সেশনে এসে? অসাধারণ, কারণ তুমি অলরেডি একটা জব করছো, ব্রডকাস্ট করছো, সবাইকে কানেক্ট করা, সবাইকে এক জায়গায় নিয়ে আসা। দিস ইজ আ ভেরি টাফ জব অ্যান্ড দিস ইজ আ হেট্রিক শিডিউল। কারণ আমাদের কখন টাইম হচ্ছে, কখন টাইম হচ্ছে না, তাদের টাইম ম্যানেজ করে তোমার নিজের টাইম ম্যানেজ করা। ইউ আর ডুইং আ ওয়ান্ডারফুল জব। What's up friends, welcome back to my brand new episode of Online Magic Jam. তো আজকের অনলাইন ম্যাজিক জ্যামে একজন স্পেশাল গেস্ট আমাদের সামনে উপস্থিত আছে, ম্যাজিশিয়ান অমৃতা। তো দাদা, তুমি কেমন আছো? দারুণ আছি, তুই কিরকম আছিস? আমি যথেষ্ট ভালো আছি। তো তুমি তোমার বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে কিছুটা টাইম দিতে পারবে, এই বলে এসেছো বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো একটু নিজের সম্পর্কে বলো, তারপরে তো শুরু হবেই। রাইট, তো বেসিক্যালি আমি ছোটবেলা থেকে ম্যাজিকটা করছি বলা যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড হয়ে গেল দীর্ঘদিন। এবার ম্যাজিকের অনেক রকম ভাগ বিভাজন আছে, যেটার মধ্যে আমি ইলিউশনটাই মেনলি করে থাকি। অ্যান্ড অলমোস্ট হয়ে গেল প্রফেশনালি 8 to 10 years অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। অ্যান্ড শুরু হয়েছিল যেমন সব ম্যাজিশিয়ানই শুরু হয় ক্লোজ আপ দিয়ে, তো আমিও ক্লোজ আপ দিয়েই স্টার্ট করেছিলাম। বাট ক্লোজ আপ করতে 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 কোথাও গিয়ে ইলিউশন ব্যাপারটা আমাকে খুব টানে। অ্যান্ড আমি ওই পোর্শনটাই চুজ করে নিই, যেরকম অনেক ম্যাজিশিয়ান মেন্টালিজম চুজ করে বা অনেক ম্যাজিশিয়ান এসকেপোলজিস্ট চুজ করে, সেরকমভাবে আমি ইলিউশনটা চুজ করে নিই, ইলিউশন আমাকে চুজ করে নেয়। অ্যান্ড রাইট নাও আই হ্যাভ আ বিগ ইউনিট অফ ইলিউশনস, যেখান থেকে আমি জিনিসগুলো করি। আমার নিজের ইউনিট আছে যেখানে আমি নিজে ম্যানুফ্যাকচার করি, নিজে ডিজাইন করি আর নিজে শোজ করি, নিজে ইন্ডিভিজুয়াল শোজ করি, ঠিক আছে। এইভাবে জার্নিটা শুরু হয়, খুব ছোটবেলা থেকে শুরু হয়। যেরকম সব ম্যাজিশিয়ানই মেলায় যায় এবং মেলা থেকে একটা ম্যাজিক কেনে এবং ওখান থেকে ওয়ান্ডারটা ক্রিয়েট হয়। আমারও ওখান থেকে ওয়ান্ডারটা ক্রিয়েট হয়েছিল। যদিও ওয়ান অফ মাই রিলেটিভ ইজ আ এক্স স্টুডেন্ট অফ পি সরকার সিনিয়র, তো আমি তার বাড়িতে যখন যেতাম, সে ছোটোখাটো ম্যাজিক্সগুলো আমাকে হ্যান্ড ট্রিক্সগুলো দেখাতো, যেখান থেকে আমার একটা ইন্টারেস্ট গ্রো করেছিল। তারপরে তো মেলা আছে, যেটা সবারই আমাদের হাতে করি বলা যেতে পারে, প্রত্যেকটা ম্যাজিশিয়ানের হাতে করি। তো আমি সারা বছর ধরে টাকা জমাতাম, কারণ আমি একটা ছোট্ট শহর থেকে বিলং করি, কল ফারাক্কা, মুর্শিদাবাদের একটা টাউন, যেখানে একটাই মেলা হতো পুরো বছরে। এবং সেই একটা মেলাতে আমি সারা বছর ধরে টাকা জমাতাম পকেট মানি ইয়ে করে। তখন তার পকেট মানি সেভাবে হতো না ছোটবেলায়, বাট রিলেটিভরা বাড়িতে আসলে এই 10-20 টাকা দিয়ে যেত আমাদের সবার হাতে মিষ্টি খাওয়ার জন্য। সেই টাকাগুলো আমি জমিয়ে ম্যাজিক কিনতাম মেলাতে গিয়ে বছরে একবার। এইভাবেই জার্নিটা স্টার্ট হয়। হ্যাঁ, আচ্ছা, মানে ছোটবেলা থেকে কিভাবে মানে ম্যাজিকের জগতে কিভাবে এলে? মানে এরকম তো নয় যে একটা চাইল্ড মানে হঠাৎ করে ম্যাজিকের লাইনে কি করে চলে এলো। একদমই না, ঠিক আছে।
একদমই না, কাউকে কোনো ম্যাজিশিয়ান, দেখুন আজকে ইউটিউব খুব মানে খুব অ্যাভেলেবেল বলা যেতে পারে। আজকাল যারা যারা নতুন ম্যাজিক স্টার্ট করছে বা নতুন প্রজন্ম যারা, তাদের কাছে ওয়ান বাটনে তারা অনেক ভিডিওস এক্সপ্লোর করতে পারছে, অনেক ম্যাজিশিয়ানসকে এক্সপ্লোর করতে পারছে। আমাদের টাইমে কিন্তু সেরকম ছিল না। আমাদের টাইমে একটা সিডির জন্য ওয়েট করতে হতো, আমরা সিডি দিয়ে ম্যাজিক শিখতাম, একটা বইয়ের দিয়ে ম্যাজিক শিখতাম। এবং যেহেতু আমি কলকাতা থেকে বিলং করি না, কলকাতার জন্য জিনিসটা অনেকটা ইজি ছিল যারা কলকাতা ম্যাজিশিয়ান বা ম্যাজিক করেছে। কারণ অনেক এরকম ম্যাজিক শপস আছে যারা সারা বছর ধরে ম্যাজিক বিক্রি করে, পার্মানেন্ট ম্যাজিক শপ। আমরা যারা ছোট শহরের, স্পেশালি তুমি যেরকম দুর্গাপুরের, আমি যেরকম মুর্শিদাবাদের, আমাদের জন্য কিন্তু ইজি ছিল না, আমাদেরকে ওয়েট করতে হতো সারা বছর যে কখন একটা মেলা আসবে। আমাদের যেমন দুর্গাপুরের রথের মেলা হতো, আমরা সারা বছর ওয়েট করতাম যে কখন রথের মেলা হবে। একদম, মেলাটা নিয়ে আমাদের কোনো এক্সাইটমেন্ট ছিল না, মেলায় ম্যাজিকের দোকানটাকে নিয়ে এক্সাইটমেন্ট ছিল। কোনো কিছু, একদম ঠিক কথা, পুরো আমার সাথে মিলে যাচ্ছে একদম। তো সেটা সারা বছর ওয়েট করতে হতো, এবং ওই সারা বছরের টাকা জমিয়ে যখন ম্যাজিক গুলো কিনতাম, ওটা দিয়ে আবার সাস্টেন করতে হতো। তো এটা ফ্রাস্ট্রেটিং, এটা এক্সাইটেড, কারণ এই সারা বছর ধরে যখন এক্সাইটমেন্ট গুলো জমা হতো না, ওই টাইমটা ওটা আমাদের জন্য দুর্গাপুজো ছিল। ঠিক আছে, ঠিক আছে। তো এইভাবে ম্যাজিকের স্টার্ট হওয়া। অ্যান্ড তারপরে আমার লাইফে একটা বিশাল বড় ব্রেক আসে, কল মায়াজাল বলে একটা সিরিজ হয় আকাশ বাংলাতে, যেখানে বিভিন্ন রকম শহর থেকে ওরা একটা অডিশন থ্রো করে, যে অডিশনটা আমি কলকাতায় দিতে আসি। আমি খুব লাকিলি আমি একটা কি দুটো এপিসোডে ছিলাম, ঠিক আছে। এন্ড ওখান থেকে আমার প্রফেশনাল জার্নি স্টার্ট হওয়া। মানে এতদিন অ্যাকচুয়ালি আমি আকাশ বাংলাতে হয়তো তোমার প্রোগ্রাম দেখেছিলাম, কিন্তু সেই টাইমে আমি জানতাম না, মানে তোমাকে চিনতাম না সেই টাইমে, এরকম ব্যাপার। কারণ তুমি আমার থেকে যেহেতু এজে বড় এক্সপেরিয়েন্স, সেই টাইমে আমি জানতাম না, কিন্তু দেখেছিলাম তোমাকে। কিন্তু আজ তোমাকে সামনে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক লাকি ফিল হচ্ছে। আমি একটা কি দুটো এপিসোডে ছিলাম, মেইনলি অন্যজনই করতো, মানে অন্য ম্যাজিশিয়ানসই করতো। বাট ছোটদেরকে একটা ছোটদের বিভাগ বলে একটা নেওয়া হতো, তখন আমি ক্লাস 8-এ পড়ি। বাট হ্যাঁ, তখন থেকে ব্যাপারটা স্টার্ট হয়, প্রফেশনালি থিঙ্কিং আসে মাইন্ডে, যেটা নিয়ে পার্সিউ করা যেতে পারে, বড় হওয়া যেতে পারে। অ্যান্ড দেন আমি যখন কলেজে যাই, অ্যান্ড কলেজে যাওয়ার পর আমার প্রফেশনাল জার্নিটা স্টার্ট হয়। অ্যাকচুয়ালি তোমার সাথে কিভাবে পরিচয় হয়েছিল জানো? মানে মেন কথা বলতে গেলে, আমি আমার সেম এজে বা আমার থেকে একটু ছোট বয়সে বিক্রম বলে একটা ম্যাজিশিয়ান ছিল। তো ও তোমার নাম খুব করতো, বলতো যে বিক্রম, মানে অমৃতা বলে একটা ম্যাজিশিয়ান। তো তখনই আমি তোমার ব্যাপারে জানতে পারি আর কি। তার আগে আমি তোমাকে জানতাম না, যেহেতু আমরা সেই সময় তার সোশ্যাল মিডিয়া অতটা যোগাযোগ ছিল না। তো ও সেই সময় বলতো নাকি তুমি দুর্গাপুরে ছিলে, এটা আমি নিজেও জানতাম না। তা দুর্গাপুরে তুমি কি জন্য ছিলে একটু যদি জানাও? মানে আমি সেই শহরে বিলং করি। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং করেছি দুর্গাপুর থেকে। তো আমি যেরকম বললাম, আমার প্রফেশনাল জার্নিটা আমি যখন কলেজে যাই তখন থেকে স্টার্ট হয়। কারণ কলকাতায় আমি পড়াশোনা করেছি ক্লাস 9-10টা বেসিক্যালি, মানে হায়ার স্টাডিজ আমি কলকাতায় করে নিই, হায়ার স্টাডিজ আমি বাইরেই করেছি। তো আমি দুর্গাপুরে যখন পড়াশোনা করি, ইঞ্জিনিয়ারিং যখন দুর্গাপুর আমি করছিলাম, তখন আমার প্রফেশনাল জার্নিটা স্টার্ট হয়। কারণ আমি প্রথমেই বললাম আমি ইলিউশন চুজ করেছিলাম। এবার কি হয়, ম্যাজিক ইজ সাচ আ আর্ট যেখানে টাকা না থাকলে কিচ্ছু করা যায় না। whereas তুমি যদি গিটার বা অন্য যে কোনো আর্ট নিয়ে তুমি প্র্যাকটিস করো, তোমার একটা গিটার কিনে নিলে ওখানে তুমি রেওয়াজ করবে। ম্যাজিক ইজ সাচ আ থিং, তোমাকে কন্টিনিউয়াস জিনিস কিনতে হবে, কন্টিনিউয়াস তোমাকে আইটেমস বাড়াতে হবে, কন্টিনিউয়াস ওখানে তোমাকে এক্সপেন্স করতে হবে। আর হ্যাঁ, এটা প্রচন্ড এক্সপেন্সিভ আর্ট। মানে এখানে তোমাকে নলেজ গেইন করতে হবে, তার সাথে সায়েন্সের নলেজ থাকতে হবে, সমস্ত কিছুর সাথে সাথে আবার মানে একটা এক্সপেন্সিভ ব্যাপার আছে। মানে প্রত্যেকটা জিনিসের যে ইনভেস্টমেন্ট, সেটা অনেক হিউজ। মানে এবার প্রথম দিকে আমাদের ইনিশিয়ালি এফোর্ট করাটা খুব মানে প্রেসারের ব্যাপার, খুব টাফ। সবাই বলে যে ম্যাজিক কেন করে না, ঠিক আছে, অনেকেই আমাকে কোশ্চেন করে ম্যাজিক কেন করে না, গান বাজনা নাচ এত কেন সবাই করে? বিকজ দিস আর নট এক্সপেন্সিভ আর্টস। আজকে তুমি নাচে একটা ইনস্টিটিউটে ভর্তি হবে, তুমি মাসে একটা ফিস দেবে একটা টিচারকে, তোমার ট্যালেন্ট থাকবে, তুমি একটা রিয়েলিটি শোতে গিয়ে চান্স পাবে। ম্যাজিক ইজ সাচ আ আর্ট যেখানে হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। ম্যাজিক ইজ নট ফর এভরিওয়ান, ঠিক আছে। নলেজ তোমাকে গেইন করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্লাস তোমাকে এক্সপেন্স করতে হবে, এবং এই তিনটা জিনিস ব্যালেন্স করে করা ইটস ভেরি টাফ। ওই জন্য আজকে ম্যাজিক বা ম্যাজিকের যে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট এটা একটু কম, ঠিক আছে। আমি এমনও প্রচুর ম্যাজিশিয়ানস দেখেছি যারা স্টার্ট করেছে দিয়ে আর কন্টিনিউ করতে পারেনি। এটা রিজন দুটো। ফার্স্ট অফ অল, এখানকার নলেজ এক্সপেন্সিভ, প্লাস এখানে নলেজ এমন একটা জিনিস যে নলেজ তোমাকে নিজের ইচ্ছা থাকলে তবেই তুমি শিখতে পারবে, যদি তোমার নিজের ইচ্ছা না থাকে তুমি পারবে না, ঠিক আছে। এটাতে প্রচুর ইনস্টিটিউট এখন হয়েছে, আগে তো ছিল না, ঠিক আছে। ইনস্টিটিউট থাকলেও তোমার নিজের ইচ্ছা থাকতে হবে, কারণ ইনস্টিটিউট তোমাকে একটা বাউন্ডারিজে শেখাবে, আর ম্যাজিক হচ্ছে শিখিয়ে দেবে, রাইট। বাট ম্যাজিক ইজ সাচ আ থিং, এটা তোমার নিজের ক্রিয়েটিভিটি দরকার, নিজের মন থেকে যেটা আসে, রাইট। কারণ তুমি যে ম্যাজিকটা করো সেই ম্যাজিকটা আমি করবো না, যেটা আমি করবো সেটা তুমি করবো না। তো এখানে একটা ক্রিয়েটিভিটির পার্ট চলে আসছে,
ঠিক আছে? তো অবশ্যই ক্রিয়েটিভিটির পার্ট না থাকলে ম্যাজিক সম্ভব না, ঠিক আছে? বলছিলাম না ওই রকমই ব্যাপার মানে আমিও সেই ঘর থেকে টিফিনের পয়সা দিত, ঠিক আছে, ওই 5-10 টাকা, এবার সেইগুলো দিয়ে আমি টিফিনে খেতাম না, আমিও টাকা জমাতাম আর কি। এবার টাকা জমিয়ে 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 মনে করো ওই কমসে কম 250-300 টাকা হলো, সেটা হিউজ আমাদের কাছে, ঠিক আছে সেই সময়। এবার 250-300-র মধ্যে আমার টার্গেট থাকতো, মানে রথের মেলা আছে তো, এবার রথের মেলাতে কি হয়, রথের মেলাতে ম্যাজিকের দোকান বসবে। এবার ঘর থেকে তো আর এক্সট্রা টাকা দেবে না, হয়তো বাবা মায়ের সাথে ঘুরতে গেছি, একসাথে গেছি, এবার মেন ব্যাপারটা হচ্ছে আমাকে তো টাকা দেবে না, এবার আমাকে সেই নিজের সেভিংস থেকে কিনতে হবে, কারণ ম্যাজিকের ব্যাপার আর কি। এখন যদি বলি যে আমাকে একটা বই কিনে দাও, তাহলে একটা এনসিইআরটির এত বই কিনে দেবে বা কোনো জয়েন্ট এন্ট্রান্সের বই সেই সময় প্রচুর কিনে দেবে। কিন্তু যখন আমি বলবো যে আমাকে একটা ম্যাজিকের কিছু কিনে দাও, দেবে না, তো আমার নিজের পয়সায় আমাকে কিনতে হবে। তো লুকিয়ে চড়িয়ে আমি সাইকেল নিয়ে যেতাম এবং সেই সমস্ত দোকান থেকে আমি ম্যাজিক পারচেস করতাম, যদিও ঠকিয়েছিল অনেক দামে, কিন্তু এখন আমি সেই প্রাইসগুলো নিজেরাই ডিসাইড করি। তো সেই সময় মানে মেন ব্যাপারটা হচ্ছে ওইরকম ভাবে টাকা জমাতাম এবং টাকা জমিয়ে একটা ম্যাজিক কিনতাম, এবং এরকম কিনে 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 ছোট ছোট যে সমস্ত আইটেম, টয়েস আইটেম যেগুলো আছে, ছোট ছোট ওয়াটার অফ ইন্ডিয়া বা কাপ অ্যান্ড বলস, এই খেলাগুলো নিয়ে নিয়ে মানে আমার ঘর থেকে ভর্তি করে ফেলেছিল। মানে যেন মনে হচ্ছে একদিন পর যাওয়ার পর মনে হচ্ছে আর আমি নেবো না, মানে এই জিনিসগুলো তো সব আমার কাছেই রয়েছে, পাজেল গুলো যেগুলো রয়েছে সবকিছু মানে ধীরে ধীরে ইয়ে হলো। আর হতো ওই রথে মেলাতে চলে যেতাম, রথে মেলায় গিয়ে কিছু কিছু পিসি সরকারের কিছু বই পেতাম বা টার্বেল, এরকম বিভিন্ন ধরনের ম্যাজিকের বই আমি ঘুরে ঘুরে দেখতাম, মানে হয়তো 2 ঘন্টা কাটিয়ে দিয়েছি ওখানেই যাওয়ার, কিন্তু ওইটাই টার্গেট ছিল, ম্যাজিকের দোকান বসে। আর আমরা যাবো, আমি খালি খুঁজতাম যে চারদিকে কোথায় ম্যাজিকের দোকান গেল, আরে ফুলের দোকান, এখানে তো ম্যাজিক নেই, মানে খুঁজছে একটু, মানে কোথায় রয়েছে আর কি ম্যাজিকের দোকানটা। তারপর দেখছি যেন একটা মানে সেই রোপ গুলো এরকম ভাবে ঝুলে আছে, মনে করো, দেখো একটু ইমাজিন করো। আর ঠিক সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে ওখানে কিছু কিছু ব্যাগের ম্যাজিক রয়েছে, রোপ রয়েছে, ওই রোপটা দেখে বুঝে গেছি যে এটা ম্যাজিকের শো। পয়সাটাও মাথার মধ্যে থাকতো যে যদি এই পয়সায় কিনি তাহলে 2টো ম্যাজিক হয়ে যাবে, দুবার আমি দেখাতে পারবো। মনে হতো যে 2টো কেনাই ঠিক হবে, একটা কেনা ঠিক হবে না, এরকম অনেক কিছু কনফিউজ থাকতো, দাঁড়িয়ে থাকতাম চুপচাপ। তো ওই দুর্গাপুরে ওইভাবে আমার যাওয়া, অ্যান্ড দুর্গাপুরে এককালে আমি প্রচুর শোধ করেছি, মানে আমি যে টাইপে দুর্গাপুরে দাপিয়েছি সেই টাইমে দুর্গাপুরে আর কোনো ম্যাজিশিয়ানই ছিল, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল, হয়তো ছিল আমি জানতাম না। আচ্ছা তাও কত ইয়ারে হবে, কোন সালের ব্যাপার এটা? 2018-19 20, ঠিক আছে, ঠিক আছে, এই সালে আমি দুর্গাপুরে ছিলাম। এবং মানে আমার তখন এইচএস এইসবের জার্নি ছিল, মানে এইচএস আমার চলছিল, হায়ার সেকেন্ডারি, সেই জন্য হয়তো পড়াশোনাতে ইনভলভ ছিলাম বলে হয়তো ম্যাজিকটা অতটা করতে পারিনি। কিন্তু তোমার সাথে মানে লাকিলি আজ যেমন সামনে থেকে হচ্ছে, সেই টাইমে তোমার সাথে মিট আপ হয়নি আর কি। মানে আমি যে টাইমে শোজ করতাম দুর্গাপুরে, আমি এমন ইভেন্ট ম্যানেজারদের কাছে শুনেছি দেয়ার আর নো ম্যাজিশিয়ানস ইন দুর্গাপুর, থাকলেও দে আর নট ডুইং প্রফেশনালি। তো আমি দুর্গাপুজো হোক, কর্পোরেট হোক, কোনো লঞ্চ হোক, কোনো মেলা হোক, আমি এমন কোনো দুর্গাপুজোর ক্লাবস নাই যেখানে পারফর্ম করিনি, ইনক্লুডিং তোর বাড়ির কাছেও চুয়ান্নপুরে একটা বড় কালী পুজো হয়, সেখানে মতো পারফর্ম করেছি, 1বার না 3বার করেছি। চুয়ান্নপুরে একটা দুর্গাপুজো হয় এসএমপি এর পাশে, সেখানে 2বার করেছি। মানে এমন কোনো ক্লাব নাই দুর্গাপুরে যেখানে আমি পারফর্ম করিনি, স্টার্টিং ফ্রম অমরাবতী, বিজন, এজোন থেকে শুরু করে টু ব্যানার্জি। তো দুর্গাপুর গেভ মি সামথিং যে আমি প্রফেশনালি ম্যাজিক করতে পারি, এটার আমার কোনো আইডিয়া ছিল না, আমি যে চার্জ করতে পারি ম্যাজিকের জন্য, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো দুর্গাপুর টট মি দ্যাট, ঠিক আছে। মানে আমিও করতাম দুর্গাপুরে, মানে রিসেন্ট শো করতাম, এবার করতে করতে আমার জার্নিটা একটু অন্য ধরনের হয়ে গেছে। আমার ফ্যামিলি থেকে যেহেতু ম্যাজিকটাকে অতটা সাপোর্ট করে না, তো তারাও চাই যে একটা প্রফেশনাল লাইফে আসে। তো আমি আছি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে, উড়িষ্যাতে চলে এসেছি। উড়িষ্যাতে থাকার ফলে কি হয়, দুর্গাপুরে হয়তো আমি ম্যাজিক এখন করতে পারি না, এই ব্যাপার আর কি। তবু ম্যাজিকের যে ক্রেজটা আমার মনের মধ্যে এখনো আছে, তাই জন্যই তুমি এটা করছো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমি একটা জ্যাম সেশন করতে চাইছি, যাতে সমস্ত ম্যাজিশিয়ানদের সাথে ইনভলভ হতে পারি, তারা কেমন রয়েছে তাদের সাথে একটু কথোপকথন হোক, আর তার সাথে অডিয়েন্সরাও কিছু জানতে পারে ম্যাজিকের ব্যাপারে, যে ম্যাজিকটা কতটা ফ্যাসিনেটিং একটা আর্ট ফর্ম, এটা সবাই জানতে পারে আর কি। আচ্ছা বলছি, তোমার মানে কোনো একটা ম্যাজিশিয়ানকে দেখে তো কেউ না কেউ ইন্সপায়ার হয়, তো তোমার লাইফে কোনো ম্যাজিশিয়ান যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো, কি তার মতো হতে পারলে আমি খুব লাকি হতে পারতাম? দেখো, সত্যি কথা বলতে ইন্ডিয়া তো সেরকম ম্যাজিশিয়ানস আমরা দেখিনি, যদিও আমি পুঁই সরকার জুনিয়রকে একবার লাইভ দেখেছি, আমার দেখা একমাত্র হল শো লাইভ দেখা ওনাকে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি ইন্সপায়ার বলতে পারো, তাহলে আমি 2টো ম্যাজিশিয়ান থেকে প্রচন্ড ইন্সপায়ার। ফার্স্ট হচ্ছে ক্রিস অ্যাঞ্জেল, আমাদের সবার চাইল্ডহুড ড্রিম ক্রিস অ্যাঞ্জেলের দেখা। মাইন্ড ফ্রিক শোটা আমাদেরকে পুরো ইনফ্লুয়েন্স করে দিয়েছে। এক্স্যাক্টলি, মাইন্ড ফ্রিক, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডেভিড করফিল্ড, অবভিয়াসলি গড অফ ম্যাজিক। আর এই দুজনকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে ম্যাজিক করা যেতে পারে, ম্যাজিক ইজ সাচ আ আর্ট। ক্রিস অ্যাঞ্জেল আমাদেরকে শিখিয়েছে যে ম্যাজিককে কিভাবে রেনোভেট করা যায়, কিভাবে মডার্নাইজ করা যায়, ওই গদে বাঁধা রুটিনে ওই যাত্রার মতন করে ম্যাজিককে না ফরম্যাটে ফেলে ম্যাজিক ক্যান অলসো বি ট্রিট অ্যাজ আ রক কনসার্ট। মানে ক্রিস অ্যাঞ্জেল যে শোজ গুলো করে, বুঝে যান ইটস আ ম্যাজিক শো আর আ রক কনসার্ট,
ঠিক আছে? তো এটা আমাকে প্রচন্ড টানে এবং আমি প্রচুর কলেজ ফেস্টে ওনার লুক আর আর্ট ফর্মটাই সেই ধরনের একটু মানে পুরোটা কেমন রকস্টারের মতো একটা কেমন একটা মানে আর্ট ফর্ম আর কি, মানে চুলের যে ভেলকি মানে সেই মানে জিনিসটা দেখি সবাই মেসমারাইজড হয়ে যাবে। লাউড মিউজিক, লাউড লাইটস, এত বোল্ড লুক, সবকিছু মিলিয়ে ক্রিস অ্যাঞ্জেল ইজ সামথিং যেটা আমাদের জেনারেশনকে অ্যাট্রাক্ট করে। এক্স্যাক্টলি। তো ক্রিস অ্যাঞ্জেল ইজ ফার্স্ট নেম এন্ড অবভিয়াসলি ডেভিড কপরফিল্ড কে ভুলে আমরা ম্যাজিক করতেই পারি না। হি ইজ অ্যান গড অফ ম্যাজিক। হ্যাঁ, তো এই দুটো নাম আমি বলতে পারি। অ্যান্ড ইন্ডিয়াতে আমি সেরকম নাম বলবো না, কারণ ইন্ডিয়াতে যারা ম্যাজিক করে আমি নাম ধরেই বলছি, ওয়েদার ইটস পিসি সরকার, ওয়েদার ইটস কেলাল, ওয়েদার ইটস গোপীনাথ মুথুকাট, ওই তারা হয়তো খুব তাদের জায়গায় দারুণ ম্যাজিক করে, বাট তাদের আর্ট ফর্ম বা তাদের এক্সপ্রেশন বা তাদের ওয়ে অফ শোয়িং এর সাথে আমি 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 কোথাও গিয়ে কানেক্ট করতে পারি, কারণ আমাদের মানবরা কানেক্ট ওনাদের মধ্যে কি মানে বড় একটা স্টেজ ইলিউশনস বা এই ধরনের জিনিসগুলো একটু বেশি মানে পপুলার আর কি, মানে না দ্যাটস ফাইন, বাট ওদের ওয়ে অফ শোয়িং এর সাথে আমি কোথাও গিয়ে অ্যাটাচ করতে পারি না। ফর মি ম্যাজিক ইজ সামথিং যেখানে সব আর্ট ফর্ম থাকবে, মিউজিক থাকবে, নাচ থাকবে, এক্সপ্রেশন থাকবে, কথোপকথন থাকবে, বাট যেভাবে জিনিসটাকে ফরম্যাটে ফেলে, যে ফরম্যাটে ওরা দেখায়, সেটাতে আমাদের কারেন্ট জেনারেশন এই টিনেজার্স জেনারেশনটা কানেক্ট করতে পারে না। ঠিক আছে, সেখানে আমি কিছু নাম বলতে পারি যারা ইন্ডিয়াতে দারুণ কাজ করছে। ইভেন শতাব্দী ইজ ডুইং গ্রেট ওয়ার্ক, Akshay Lakshman is doing great work, Karan Chauhan is doing great work, Karan Singh is doing great work, আমাদের লেডি ম্যাজিশিয়ানদের মধ্যে সুহানি শাহ, শ্রুতি পারেখ, they are doing great job। ঠিক আছে, they are doing great job। রাজস্থান থেকে আঁচল তো আগাগোড়াই করছে, আঁচল আজকে না, আঁচল বিগ ইলিউশন শোজ করে। আমার তো মানে একটা রিসেন্টলি প্ল্যানিং আছে আঁচল দিদির সাথে একটা করার ইচ্ছা আছে আর কি, মানে আমার রেডি হয়ে গেছে, আপকামিং শিডিউলে আনকে আনবো। সেটা আমার খুব লাকি মোমেন্ট হবে, কারণ ছোটবেলায় আমি ওই আঞ্চল দিদিকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম আর কি। রাইট, রাহুল খারবান্দা, সো দিস গাইজ আর সামথিং যেটা আমাদেরকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করেছে। মানে মানে ম্যাজিক মানে যে ফরেনের যে কালচারটা না ওরা এখানে এনে দিয়েছে, এবং এভরিওয়ান ইজ মানে ম্যাজিক বলতে সেই একটা মানে পায়রা, মানে হাওয়া থেকে একটা পায়রা অ্যাপিয়ার করা, বা ওই সেই তোমার বলতে গেলে মিনা বক্স, মানে মানে বক্সের ভিতর থেকে প্রচুর জিনিসপত্র আসছে, মানে এইগুলো সব ইন্ডিয়ান ট্র্যাডিশনাল খেলা, যেমন টেম্পল অফ বেনারস, জিগজ্যাগ লেডি, এইগুলো তো তোমার হয়েই আসছে, মানে প্রাচীন যুগ থেকে তো ইন্ডিয়াতে চলেই আসছে। এবার মডার্নরা কিছু করতে হলে মানে বিদেশ থেকে তারা সেই জিনিসগুলোকে এখানে নিয়ে আসছে, সেইগুলো মানুষকে আরো ইন্সপায়ার করছে। রাইট, তো দিস আর দ্য নেমস, যাদের নাম না বললে নয়। ঠিক আছে, মেন্টালিজমে খুব ভালো ভালো কাজ হচ্ছে, কিছু ম্যাজিশিয়ানসরা খুব ভালো কাজ করছে। মেন্টালিজম তো পার্ট অফ ম্যাজিক, মেন্টালিজম কোনো আলাদা সেক্টর না। ঠিক আছে, যেরকম নাচের মধ্যে ভারতনাট্যম হয়, ব্রেক ডান্স হয়, কত্থক হয়, সেরকম তো ম্যাজিকে অনেক ইউনিট হয়, ইলিউশন হয়, তোমার মেন্টালিজম হয়, তোমার এসকেপ লজিস্ট হয়, তোমার বডি লোড হয়, ম্যানিপুলেশন হয়, দেয়ার আর লট অফ ইউনিটস। ঠিক আছে, তো কেউ কারোটা চুজ করে না, পিক পকেটিং হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, হিপনোটিজম, মানে অনেক অনেক হয়, অনেক হয়, প্রচুর জোনার আছে। হ্যাঁ, তো যে যার ইউনিটে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, মানে সবাই এক এক জিনিসটাকে মানে স্পেশালি বেছে নেয়, যে সেই জিনিস, যেমন তুমি ইলিউশন জিনিসটাকে করো, আমার যেমন একটু মেন্টালিজম জিনিসটাকে একটু বেশি পছন্দ হয় বলে সব জিনিসই করি, তার মধ্যে মেন্টালিজমটাকে আমাকে একটু বেশি ইনফ্লুয়েন্স করে, সেই জন্য আমি মেন্টালিজম জিনিসটাকে একটু ওটাকে নিয়ে একটু খাটি। একদম, ম্যাজিক করতে মানে সবকিছু একসাথে করতে হবে, কোনো করার দরকার নেই। ঠিক আছে, যে কত্থক ডান্সার হয় সে কোনো সময় ব্রেক ডান্স করে না, বা যে হিপ হপ করে সে কোনোদিনই ভারতনাট্যম করবে না। তো আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে আমরা কি করতে চাইছি, কোনটা আমাদের এক্সপার্টাইজ, আর সেটাকে নিয়ে আমরা এগোলে আমার মনে হয় বেটার হয়। তুমি পারো না ইলিউশন, তুমি স্টেজে উঠে মানে মানে যাত্রা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো দরকার নাই। আমি মেন্টালিজম পারি না, আমি বলি আমি মেন্টালিজম পারি না, আমি দেখাই না। আমার প্রচুর ভালো ভালো বন্ধু আছে যারা মেন্টালিজমে খুব টপ নেম, অভিরূপ, শতাব্দ, তপব্রত, হ্যাঁ, তো ওরা মেন্টালিজম করে, আমি ওদেরকে খুব ভালো লাগে, ওদেরকে দেখতে খুব ভালো লাগে, আমি ওয়েল উইশার, বাট আমি পারি না, আমাকে বললেও আমি করবো। মানে তারা বছরের পর বছর ওই শো গুলো করে করে তাদের শোম্যানশিপটাকে এমন লেভেলে নিয়ে গেছে, মানে তাদেরকে দেখেই মনে হয় যে না এরাই মেন্টালিস্ট। এক্স্যাক্টলি, আমি চাই তাদের মতো হব, হওয়ার চেষ্টা করি। একদম, আমি ইলিউশন করি এবং আমি ইলিউশনই করি, আই ডু বিগ আইটেমস, আমি 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 করবো না অন্য কিছু। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই মডার্ন মানে এখন যে একটা ট্রেন্ডিং চলছে, মানে মনে করো সোশ্যাল মিডিয়াতে একটা ম্যাজিশিয়ান কোনো ম্যাজিক দেখাচ্ছে, আর অন্য কেউ মানে সঙ্গে সঙ্গে সেই রিলস এর মধ্যে অন্যজন সেই ট্রিকটাকে রিভিল করে দিচ্ছে। এবার কি হচ্ছে, ভিউ এর জন্য বা মানি আর্নিং এর জন্য
বা সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য তারা এই জিনিসগুলো করছে, তো এটার জন্য কি হচ্ছে অনেক ম্যাজিকের ট্রিক গুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। তো এর জন্য কি তোমার কি মনে হয় ফিউচারে কি মানে ম্যাজিকে কোনো এফেক্ট পড়বে এর মাধ্যমে? একদম পড়বে না। ফার্স্ট অফ অল আমি প্রথমেই বললাম জিনিসটা যে ম্যাজিক ইজ সাচ আ থিং যেটা নিজের ক্রিয়েটিভিটি থেকে করতে হবে। ওরা যেটা করছে, ওরা সিগারেটটাকে রিভিল করছে, ওই সেম সিগারেট দিয়ে আমি অন্য একটা ম্যাজিক বানিয়ে দেখাবো এবং তুমি বুঝতে পারবে না যে ওই সেম ম্যাজিকটা হলো। ঠিক আছে, ম্যাজিক তো কিছু সিগারেটস এর উপর ডিপেন্ড করে। আমি তোমাকে সিগারেটটা রিভিল করে দিতে পারি, তুমি সিগারেট রিভিল করে তুমি জেনে গেলে সিগারেট, আমি ওটাকে উপরে ওই সেম ম্যাজিকটা অন্যভাবে প্রেজেন্টেশন করবো এবং তুমি বুঝতে পারবে না কিভাবে হলো, মানে সেটাই আবার অন্যজনের কাছে ম্যাজিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে ট্রিকটাই অন্যজনের কাছে ম্যাজিক হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এটাকে নিয়ে না কোনো চিন্তা করার দরকার নেই যে রিভিল হচ্ছে, রিভিল হওয়া বেটার, লোকে আরো ইন্টারেস্ট গেইন করছে। এবং যারা ম্যাজিক শো দেখতে আসে আমাদের, সবাই এটা জেনেই আসে যে আমি যাচ্ছি বোকা হতে, আমি যাচ্ছি দেয়ার ইজ সাম সিক্রেটস। স্টিল ও যখন বসে ম্যাজিকটা দেখছে এন্ড ওয়াও হচ্ছে, ওর থেকে ভালো আর কিছু মানে ওর থেকে ভালো আর কিছু হয় না। তো এটাকে নিয়ে ভাবারই দরকার নাই যে, কারণ আমার দু রকমের অডিয়েন্স হয়, একটা হচ্ছে বিলিভার, একটা হচ্ছে স্কেপটিক। সবসময় মনে রাখতে হবে যে কোনো শোতে বিলিভার মানে হচ্ছে ও জানে আমি বোকা হতে এসেছি এবং স্টিল তোমাকে দেখে তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে। আর স্কেপটিক মানে সে বোকাও হবে, আবার সন্দেহজনক একটা ব্যাপার। সে বোকা হতে আসছে না, কিন্তু সে ধরতে আসছে ম্যাজিকটা কি করে হবে, সে বুঝতে আসছে কি করে হবে, সে নিজেকে ওভার স্মার্ট মনে, ও এন্টারটেইন হতে আসছে না। ফার্স্ট অফ অল এটা বোঝাতে হবে অডিয়েন্সকে, আমরা এখানে কাউকে চ্যালেঞ্জ করছি না যে আমি পারি তুমি পারো না, আমরা তোমাকে এন্টারটেইন করছি বস। ঠিক আছে, এন্ড তুমি এন্টারটেইন হও, মজা পাও, এক্সাইটমেন্ট হোক এবং তুমি ওয়াও আসুক এন্ড তুমি মজা পাও, ইউ গেট ইউর গুড টাইম। ইটস নট দ্যাট উই আর চ্যালেঞ্জিং কি আমরা স্মার্ট আর তোমরা না। তো এখানে স্কেপটিক হওয়ার কিছু নেই। স্টিল দেয়ার আর ইন্ডিয়ান অডিয়েন্সেস যারা স্কেপটিক হয়, ঠিক আছে, সো উই হ্যাভ টু অ্যাভয়েড দেম। তো সেটা হয় না। হ্যাঁ, আর বলছি তুমি কত বছর ধরে তাও ম্যাজিক করছো? ম্যাজিক্যাল লাইনে কত বছর হয়ে গেল তাও? ম্যাজিক্যাল লাইনে তো মানে জবের থেকে সেন্স এসছে, আমি তবে থেকে ম্যাজিক করছি, আমার এইটুকুই মনে পড়ছে। আচ্ছা, মানে জবের থেকে ফ্যামিলিতে কেউ ম্যাজিশিয়ানস আছে নাকি ম্যাজিকের? না, ফ্যামিলিতে কেউ ম্যাজিশিয়ানস নেই, ঠিক আছে, বাট সাপোর্ট আছে ম্যাজিকের পেছনে। দেখো, ম্যাজিক ইজ সাচ আ আর্ট না যে কারো বাড়ি থেকে সাপোর্ট আসবে। আমি তোমার যদি 100 জন ম্যাজিক করে তাহলে একজন সাপোর্ট পায়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমাদের প্যারেন্টসদের, যার কথা বলছিলে তো, উনি প্রথম সাপোর্ট মনে হয় ঘর থেকে পেয়েছিল যতটা সম্ভব আমি জানি। হ্যাঁ, ওটা কেন পেয়েছিল আমি বলতে পারি, বাট বলা উচিত না, এটা বলতে গেলে অনেক বড় স্টোরি হয়ে যাবে, সেটা মানুষজন জেনেও যেতে পারে, সেটা নিয়ে এখানে বলার কোনো দরকার নেই। বাট দ্য থিং ইজ দ্যাট আমার মনে হয় যে কোনো জিনিস তুমি যদি ভালো করে করো, একটা টাইমের পর যত তুমি ভালো প্রোগ্রেস করো, সেরকম আমিও প্রথম দিকে কোনো সাপোর্ট পেতাম না, বাট হোয়েন আই স্টার্টেড টু ডুইং ইট প্রফেশনালি, লোকে যখন আমাকে ভালো বলতে শুরু করলো, আর মোদ্দা কথা যখন পয়সা ইনকাম করা স্টার্ট করলাম, সবাই সাপোর্ট করবে। আমাদের প্যারেন্টস, আমাদের ইন্ডিয়ান আমাকে দেখাতে হবে না সত্যি আউটকাম আছে কিনা। আজকে কিন্তু তুমি নাচ গান করলে বা আবৃত্তি করলে বা অ্যাক্টিং করলে তোমার প্যারেন্টস কিন্তু তোমাকে সাপোর্ট করতো, ম্যাজিক করো বলে তুমি সাপোর্ট পাও না। এটা মানে আমি দেখি, মনে করো অনেক পয়সা দিয়ে হয়তো মানে অনেক যে কোর্স ফিস দিয়ে গিটার ফিটার বাজাচ্ছে, এবার বা নাচ শিখছে অনেক পয়সা দিয়ে, এবার কোনো করে একটা জায়গায় কোথাও মানে ড্যান্স করতে হবে, তার জন্য তাকে একটা ড্রেস কিনতে হবে, ড্রেসের খরচা আছে, মানে তার এক একটা থিমের উপর এক একটা ড্রেস হয়। এবার এত কিছু খরচা করার পর পাড়াতে কোথাও একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে দেখবে অনেকে ফ্রিতে প্রোগ্রাম করে চলে আসে, মানে যে একটা অনুষ্ঠানে ডাকছে। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে আমাদের তো কোনো মানে আমরা কোথাও তো ম্যাজিক শিখিনি, মানে প্রফেশনালি মানে কোথাও গিয়ে কোনো একটা স্কুল জাতীয় কোথাও শিখিনি, নিজের প্যাশনের মধ্যে থেকে এই মানে জিনিস আর্ট ফর্মটাকে নিজেরা রপ্ত করেছি। করার পর মনে করো আমরা যখন কোথাও গিয়ে সেটার জন্য চার্জ করতে পারি না, চার্জ করার পর সেই আর্ট ফর্মের মানে আমাদের যথেষ্ট প্রাউড ফিল হয় নিজেদের প্রতি। আমরা নিজেরা শিখেছি এবং ইভেন আমরা ফ্রিতে করছি না শোটা, আমরা তার জন্য কিছু চার্জেস নিচ্ছি, মানে আমরা আর্ট ফর্মটাতে একটা রেসপেক্ট আনছি। দেখো, আগের ব্যাপারটা একটু আলাদা ছিল, বাট রাইট নাও দ্য ইন্ডাস্ট্রি ইজ চেঞ্জিং। আমি তোমাকে হাতে গুনে প্রচুর নাম বলতে পারবো যারা ম্যাজিক দিয়ে সাস্টেন করছে, মানে ম্যাজিক দিয়ে তারা ব্রেড অ্যান্ড বাটার ইনকাম করছে। অ্যান্ড এমন না, মানে আমাদের আগের জেনারেশন অব্দিও কিন্তু অনেকে ম্যাজিক দিয়ে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করেছে, বাট ব্রেড অ্যান্ড বাটারই আর্ন করেছে, আর কিছু আর্ন করতে পারিনি। মানে তাদের সপ্তাহে বিরিয়ানি খেতে গেলেও তাদেরকে ভাবতে হবে আমার পকেটে টাকা আছে কিনা। বাট রাইট নাও আই ক্যান টেল ইউ ফিউ নেমস যারা ম্যাজিক করে BMW কিনছে, মার্সিডিজ কিনছে, অ্যান্ড দে আর ডুইং ভেরি গুড, ঠিক আছে। আর এই যে তুমি বলছো যে সাপোর্ট করে না বাড়ি থেকে, কারণ সবার মা বাবারই না একটা জিনিস আছে যে লাইফে কিছু কর, আলটিমেটলি সবার মোটিভ তো একটাই, প্যারেন্টসদের মোটিভও একটাই যে কেন তারাও ভালো চায় আমাদের, তাদের অ্যাঙ্গেল থেকে। এক্স্যাক্টলি। এবার কেউ জানে না যে ম্যাজিকের এত বড় ইন্ডাস্ট্রি আছে,
ম্যাজিক দিয়ে তুমি এত টাকা ইনকাম করতে পারো, তোমার ওটা আউটকাম আছে কিনা। তুমি যখন আউটকাম পেতে শুরু করবে না, এই প্যারেন্টসরাই তোমাদের কিন্তু সাপোর্ট করবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার নতুন জেনারেশন বা যারা বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই যে বাড়ি সাপোর্ট করছে না। চুপচাপ পড়াশোনা করো বা চুপচাপ যদি জব করছো করো, তার সাথে সাথে ম্যাজিক করতে থাকো। যখন তোমার ম্যাজিক তোমাকে বেশি আর্নিং দিতে স্টার্ট করবে, লিভ দ্য জব, লিভ দ্য বিজনেস, লিভ দ্য অ্যান্ড ডু ইট, পারসিউ ইট। পয়সা আসলে ভাই সবাই ভালো, ঠিক আছে, রিলেটিভরাও তোমাকে খুব ভালো বলবে, মা বাবাও খুব ভালো বলবে, সবাই ভালো বলবে, বাট ওটাকে ভালো করে করতে হবে, প্রফেশনালি করতে হবে। ওই মাসে 30-40,000 50,000 ইনকাম করার জন্য যদি ম্যাজিক করো, ডোন্ট ডু ইট বস। বন্ধুদেরকে দেখাও, রিলেটিভদেরকে দেখাও। ওই আমি অনেক ম্যাজিশিয়ানদেরকে চিনি, টিসিএস এ জব করে, উইপ্রোতে জব করে, মাসে 15-20,000 স্যালারি পায়, আর উইকেন্ডে গিয়ে দুটো করে ফ্রি শো করে আসে, এবং তারা নিজেদেরকে ম্যাজিশিয়ান বলে। দে আর নট ম্যাজিশিয়ানস, দে আর অ্যামেচার্স, দে আর অ্যামেচার ম্যাজিশিয়ানস। প্রফেশনালি করতে হলে ভাই প্রফেশনালি করো, ঠিক আছে। earn a BMW at the end of the year, you are doing it professionally. পয়সা কথা বলবে। If you cannot do it professionally, then call yourself a amateur magician. সুহানি, কারণ সিং এরাই তো জল জানতো আমাদের কাছে এক্সাম্পল। এক্স্যাক্টলি, তারাই তো দেখিয়ে দিয়েছে, মানে যে ম্যাজিক আর্ট ফর্মটাকে সেই লেভেলে নিয়ে গেছে। আর এরা একদিনে মানুষজন এবার ভাবতে শুরু করেছে ম্যাজিক বলে যে একটা আর্ট ফর্ম আছে, সেটা এত পাওয়ারফুল। অত তুমি দূরে যাচ্ছ কেন? তুমি কলকাতায় আসো না, অত দূরে এলে অনেক দূরে চলে এলা। CTC দ্য মেন্টালিস্ট, হি ইজ আর্নিং মিলিয়ন্স। ডেভিড নোভো আছে, হি ইজ আর্নিং মিলিয়ন্স। আরো আরো আমি অনেক নাম বলতে পারি, মানে শুরু হলে শেষ হবে না, যারা ম্যাজিক দিয়ে ইনকাম করছেন, ম্যাজিক দিয়ে ভালো ইনকাম করছে। মানে কার্নিভাল ক্রুজ লাইনে যারা গেছে তারা প্রচুর ইনকাম করছে, মানে যারা টেবিল হপিং এই ধরনের ম্যাজিক করছে। এক্স্যাক্টলি, আমি সুরজ যেমন আছে, হ্যাঁ আমি ইভেন সুরজ দা, তুমি জানো হয়তো, জানি না, সুরজ দা, আমি আরেকটা আমাদের দাদা ছিল রেজাউল হক বলে, রাবেন্দা বলা হতো, তিনজনে মিলে আমরা কালাকুঞ্জে একটা শো, রিচ রেভেন এরকম কিছু, তিনজন মিলে আমরা কালাকুঞ্জে একটা শো করি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মেন্টালিজম শো ইন আ হল শো। মানে এটা আমরা, একজন ম্যাজিশিয়ান আছে খুব ফেমাস, নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ওনাকে মেন্টালিজমের ডেভিড করফিল্ড বলা হয়, আমি ভুলে যাচ্ছি নামটা, তুমি বলতে পারবে, বিগ হল শোজ করে। ডেভিড ব্লেন, সরি ডিরেন ব্রাউন, ডেরেন ব্রাউন, ইয়েস ডেরেন ব্রাউন, ডেরেন ব্রাউনের একটা শো দেখে আমরা খুব ইন্সপায়ার হই তিনজনে মিলে, সুরজ দা, আমি এবং রাবিন দা, এবং তিনজনে মিলে আমরা কলাকুঞ্জে একটা বিরাট মাপের হল শো করি। টিকিট ছিল 300 রুপিস পার টিকিট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট টিকিট এভার। তো এই ব্রডকাস্টিংটা যেহেতু ম্যাজিকের ওপর, আমার সামনে রয়েছে অমৃতা, তো ম্যাজিক না দেখি তো হবে না, তো তুমি আমাদেরকে কিছু একটা ম্যাজিক যদি দেখাও। ওকে, তো বেসিক্যালি তো আই এম নট সো মাচ কমফোর্টেবল ইন শোয়িং ম্যাজিক ইন ক্লোজ আপ বা অনলাইনে, বিকজ আমি প্রথমেই বললাম আমার ইলিউশনিস্ট, তো আমি বেশিরভাগ আমার পারদর্শী বা এক্সপার্টাইজ ইজ অন ইলিউশন ম্যাজিক, বিগ স্টেজ ম্যাজিক। বাট স্টিল আমাদের সবার যেরকম হাতে ঘড়ি ক্লোজ আপ দিয়ে শুরু হয়, তো আই উইল লাইক টু শো ইউ সাম ক্লোজ আপ। ওকে, তো কি হয়, ম্যাজিক ইজ অল অ্যাবাউট বিলিভ, ইউ হ্যাভ টু বিলিভ কি এভরিথিং হচ্ছে। অ্যান্ড আমি সবাইকে বলি, ম্যাজিক যারা হবিতে করছে বা ম্যাজিক যারা অ্যামেচার, প্লিজ ট্রাই টু আর্ন বাক্স ফ্রম ইট, ডু ইট প্রফেশনালি, আনটিল আনলেস ইউ ডু ইট প্রফেশনালি, তুমি সেটার প্রতি রেসপেক্ট বাড়বেন। ইটস নট অ্যাবাউট মানি, বাট সামটাইমস ইটস অলসো অল অ্যাবাউট মানি, বিকজ টাকাটা ম্যাজিকে বিশাল বড় একটা ফ্যাক্টর, জাস্ট লাইক দিস। ওকে, অ্যান্ড আচ্ছা, এটা কি 1 টাকার কয়েন না, 1 রুপিস? 2 rupee coin, ঠিক আছে, বেসিক্যালি 2 rupee Indian coin, and everything is possible in magic, ঠিক আছে। যেরকম ম্যাজিক দিয়ে টাকা ক্রিয়েট করা যায়, ভ্যানিশও করা যায়, জাস্ট লাইক দিস। আমি ধরো এখানে রাখলাম আমার হাতে, এই ভ্যানিশ দেখালাম, অনেকেই বলে এই হাতটাও দেখাও, বিকজ দে আর স্কেপটিক, তো ইজিলি তাদেরকে এই হাতও দেখার জন্য যেতে পারে অনেক সময়। ওয়াও, দারুণ লাগলো ম্যাজিক, আশা করি অডিয়েন্সদেরও ভালো লাগবে। তো তুমি যেহেতু কারেন্সি নিয়ে একটা ম্যাজিক দেখালে, তো আমিও একটু কারেন্সি নিয়ে দেখাই। তো তার আগে একটা মজার কথা বলি, মানে আমরা যখন স্টেজে কোথাও পারফর্ম করতে যাই না, তখন পাবলিকদের দুটো ডিমান্ড থাকে। একটা ডিমান্ড হয় ক্যান ইউ ডিসঅ্যাপিয়ার মাই ওয়াইফ, ফার্স্ট ডিমান্ড, আর সেকেন্ড ডিমান্ড থাকে ক্যান ইউ মেক মাই মানি ডাবল। ওকে, এখন কারো ওয়াইফকে যদি ডিসঅ্যাপিয়ার করতে যায়, তাহলে এটা খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে, তো সেটা তো আমি কোনোভাবেই করবো না। একটা কথা আছে, যেমন পাবলিকের মার কেওড়া তলা পার বলে, জাস্ট এ জোক, তো সেই রকম ব্যাপার হয়ে যাবে। যদি অনেক বেশি অ্যামাউন্ট দেয়, তাহলে আমি হয়তো ভেবে দেখবো যে ডিসঅ্যাপিয়ার করা যায় কিনা, সেটা কোনো একদিন হবে।
তো আমি সেকেন্ড পার্টটা ট্রাই করছি। তো ওকে, আমার কাছে রয়েছে একটা আচ্ছা এটা দেখা যাচ্ছে এটা কত টাকার নোট? একদম 50 টাকার নোট। এটা 50 টাকার নোট রয়েছে। এবার জাস্ট ওয়াচ, ডোন্ট ব্লিঙ্ক। আমার হাত পুরো এমটি, বোথ সাইড আমি দেখিয়ে দিলাম পুরো ক্লিয়ার। এরপরে এটাকে আমি মাছ থেকে ফোল্ড করলাম, এরপর কোয়ার্টার ফোল্ড, সাইড থেকে একটা ফোল্ড, এন্ড দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল। এখন আমরা যদি যা বিলিভ করবো তাই হবে। এখন এটা আমরা ভাবি যদি 50 রুপিস আছে, 50 রুপিস আমরা যদি একটা ম্যাজিক্যাল ব্লো করি তাহলে সেটা কি হবে দেখো। নাও দারুণ দারুণ, নাও ইটস টার্ন ইনটু 100, ডবল হয়ে গেছে। একদম দারুণ। মানে আমি সেকেন্ড পার্টটা করে দেখালাম, আর কাউকে দেখালে আমি এই সেকেন্ড পার্টটাই করে দেখাই। ফার্স্ট পার্টটা যেহেতু রিস্ক। একদম অসাধারণ। হ্যাঁ, তো আর একটা ম্যাজিক তোমাকে দেখাচ্ছি। তো Okay. এটা একটু মেন্টাল ম্যাজিক, আমি একটু মাইন্ড পাওয়ারের সাথে খেলি। তো সাইকোলজির ওপর ব্যাপার। তো তুমি মাইন্ডের মধ্যে এতক্ষণ যা ভাবছিলে কিছুটা কারেন্সি ওরিয়েন্টেড হচ্ছিল, তো এখন তোমাকে একটু বলবো যে এই সেশনে তুমি এমন একটা ওয়ার্ডের ব্যাপারে ভাবো, মনের মধ্যে ভাবো, আমাকে বলবে না কোনোভাবে, এটা বলা তো সম্ভব নয় যেহেতু আমরা ওয়ান অন সিচুয়েশনে করছি। তুমি একটা ওয়ার্ড মনের মধ্যে ভাবো, ওকে, ভাবছো কোনো word? আচ্ছা এই ওয়ার্ডটা তো কোনোভাবে আমার সাথে কোনো সেটিং ছিল না যে আগে তুমি আমাকে বলেছো বা এরকম কিছু। না না, তাছাড়া স্টেজেও যখন পারফর্ম করি একই ব্যাপার আমরা বলে থাকি। তো অনেকে ভাবতে পারে ম্যাজিশিয়ানসদের মধ্যে হচ্ছে, তো সেটিং হতে পারে, সেরকম Right. ব্যাপার নয়। তো আমি তোমার একটু মাইন্ড রিড করার চেষ্টা করব। তো আমার কাছে একটা পেজ আছে, আর নর্মাল একটা ক্লিপ। তো তুমি তোমার যে ওয়ার্ড আছে ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটা একটু মনে মনে ভাবো। জাস্ট থিঙ্ক ইন ইওর Okay. মাইন্ড এ বি সি সরি এ বি সি ডি ই এফ। আই থিঙ্ক এ থেকে এফ এর মধ্যে আছে। একদম। আচ্ছা তুমি ফার্স্ট ওয়ার্ডটার ব্যাপারে মনে মনে ভাবো। এ বি সি এ বি সি ডি এর মধ্যেই আছে আমার যত সময় মনে হচ্ছে। নাও স্ক্রিমিং ইন ইওর মাইন্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন দ্য ফার্স্ট অ্যালফাবেট ইন ইওর মাইন্ড, repeating in your mind like a. Are you thinking of in your mind a? একদম। Okay. তো আর একটু নেক্সট স্টেপে যাচ্ছি, ফাইনাল স্টেপে। তো পুরো ওয়ার্ডটার ব্যাপারে মনে মনে ভাবো। Just think that you have a giant big screen in front of you ওকে 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 and the word is written in a bold way. ওকে। You just focus on the total word. হুম। Okay, now I'm trying to read your mind. Let's see if I am not wrong. The word should be I'm written. I'm done. আমার হাতে আর মার্কার নেই। For the first time, with your loudest and clearest voice, tell me what's the word you are thinking of in your mind. অ্যাকাউন্টস। Wow. Really? Accounts? একদম Is it অসাধারণ, একদম কেমন লাগলো? অসাধারণ। Actually, this is the power of mind, the power of psychology. মানে তুমি দারুণ। যেমন ইলিউশন করো, আমি এই মাইন্ড রিডিং এই ধরনের জিনিসগুলো Right. পারফর্ম করার চেষ্টা করি। কেমন দারুণ লাগলো? দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ তো দাদা এই সেশনটা তোমার কেমন লাগছে ব্রডকাস্টিং সেশনে এসে? অসাধারণ। কারণ তুমি অলরেডি একটা জব করছো, এক জায়গায় এস্টাবলিশ একটা জায়গায় টাইম বের করে যে তুমি ব্রডকাস্ট করছো, সবাইকে কানেক্ট করা, সবাইকে এক জায়গায় নিয়ে আসা, দিস ইজ আ ভেরি টাফ জব অ্যান্ড দিস ইজ আ হেট্রিক শিডিউল। কারণ আমাদের কখন টাইম হচ্ছে কখন টাইম হচ্ছে না, তাদের টাইম ম্যানেজ করে তোমার নিজের টাইম ম্যানেজ করা। ইউ আর ডুইং আ ওয়ান্ডারফুল জব, কিপ ইট আপ, থ্যাংক ইউ। কিপ ডুইং গুড ওয়ার্ক। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তোমার যখন টাইম হচ্ছে আমার হচ্ছে না, মানে খুব কষ্ট করে টাইম আমরা একদম, বের করছি। অ্যাকচুয়ালি একদম। তুমিও জবের মধ্যে হয়তো থাকো, আমিও জবের মধ্যে থাকি, সবার একটা আলাদা একদম, শিডিউল থাকে। একদম। সেই শিডিউলের মধ্যে সেই টাইম বের করে মানে সেই ম্যাজিকের মতো একটা আড্ডা করা, এটা কিন্তু অতটাও একদম। সোজা জিনিস নয়। মানে আমি চাই একদম, ম্যাজিশিয়ানসদের ইমেজের উপর কাজ করতে। মানে মেন ব্যাপারটা হচ্ছে ম্যাজিশিয়ানস বলতে গেলে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমি চাই যে মানে এই ফিল্ডে কত মানে কত লেভেলের মানুষ আছে সেগুলোকে আমি সবার সামনে তুলে ধরতে চাইছি এই একদম, অনুষ্ঠানের মাধ্যমে, এবং একদম। তারা কি করছে, তাদের কালচার কেমন, সেই সমস্ত জিনিসও যাতে মানুষজন জানতে পারে আর কি, সেটাই। দারুণ, ওয়ান্ডারফুল, কিপ ইট আপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপকামিং ম্যাজিশিয়ানসদের জন্য তুমি কি বলতে চাও? মানে যারা নতুন ম্যাজিকে ডেভেলপ হতে চাইছে, মনে করো তোমাদের জেনারেশনে তোমরা কাউকে দেখে দেখে ইন্সপায়ার হয়েছো, বা আমরা যারা আপকামিং আসছি বা নেক্সট জেনারেশন যারা আসবে তারা, তাদের জন্য কি বলতে চাইছো? তাদের মানে তাদের জন্য কি টিপস দেবে মানে ম্যাজিক?
ফার্স্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তোমরা যদি মনে করো উইদাউট প্র্যাকটিস স্টেজে মেরে দেবো, দ্যাট ইজ নো শর্টকাট ফর আ গুড শো। সেকেন্ড, ছোটো ম্যাজিকই খুব ভালোভাবে দেখানো যেতে পারে ইফ ইউ ডু নট হ্যাভ আ বিগ রিসোর্স, কারণ ম্যাজিককে রিসোর্সটা একটা বিরাট বড় ব্যাপার। আর রিসোর্স না থাকার কারণে আমি প্রচুর ম্যাজিশিয়ানকে দেখেছি বড় জিনিস ট্রাই করতে গিয়ে স্টেজে জিনিসটা ফোটাতে পারছে না। তো তোমার কাছে যে লিমিটেড রিসোর্স আছে সেই লিমিটেড রিসোর্স নিয়েও স্টেজে দারুণভাবে ছোটো ম্যাজিকও খুব ভালোভাবে দেখানো যেতে পারে। থার্ড, এমন কারেক্ট চার্জ করা। আমি এরকম অনেক ম্যাজিশিয়ানকে আজকাল দেখছি 500 টাকায় শো করে দিয়ে চলে আসছে, 1000 টাকায় শো করে দিয়ে আসছে, কারণ তাদের ওটা বিগিনিং। ডু নট চার্জ দিস টাইপ অফ শো। আইদার তোমরা কিছু চার্জই করো না, আর চার্জ করলে এমনই একটা ন্যায্য অ্যামাউন্ট চার্জ করো যাতে ম্যাজিকের মানটা বাড়ে। যারা নতুন গান করে বা নতুন নাচ করছে তারাও কিন্তু সেই অ্যামাউন্টটা চার্জ করে না যেটা অনেক ম্যাজিশিয়ানরা চার্জ করে আজকালকার দিনে। এতে কি হয়, ম্যাজিক্যাল আর্টটার প্রতি অনেকের একটা ভুল ধারণা হয়, রেসপেক্ট খারাপ হয়ে যায়। তো এই 3টা গোল্ডেন টিপস আমি দিতে চাই। ফার্স্ট, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সেকেন্ড, স্টেজে রিসোর্স না থাকার কারণে ডু নট ট্রাই সামথিং যেটা তোমার ভুল হয়ে যাবে বা ফোটাতে পারবে না। রিসোর্স নেই, সে হয়তো এমন একটা ইনস্ট্রুমেন্ট বানাতে চাইছে, নিজে বানিয়েছে, হয়তো সেরকম ভাবে কাজ করছে না, এই ধরনের ব্যাপার হতে পারে ইনস্ট্রুমেন্টাল বেসিকে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে প্লিজ, এটা 3টা গোল্ডেন আমি জিনিস বলে দিচ্ছি। ফার্স্ট, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ম্যাজিক কিন্তু হিউজ প্র্যাকটিসের আর্ট, এটা শর্টকাট না। সেকেন্ড, রিসোর্স না থাকার কারণে ট্রাই স্মল ম্যাজিক ইন আ বিগার ওয়ে। স্টেজে ছোটো ম্যাজিক দেখাও দারুণভাবে, দারুণ প্রেজেন্টেশন নিয়ে, যেটা অনেক অডিয়েন্সের কাছে ফুটবে। টাকা নেই, রিসোর্স নেই, সেরকম টিম নেই, স্টিল বড় ম্যাজিক স্টেজে অ্যাটেম্প নিলে এবং সেটাতে কিন্তু মুঠিবিলা যেটা আমরা বলে থাকতে পারি সেটা হয় অনেক সময়, এবং সেটা আমার নিজের চোখে অনেক ম্যাজিশিয়ানের কাছে দেখা, এই জিনিসটা প্রেজেন্টেশনে পুরো শেষ হয়ে গেছে, তাতে কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট পড়ে। অ্যান্ড থার্ড, ঠিকঠাক চার্জ করা। তুমি নতুন স্টার্ট করছো, তোমার টাকার নাই দরকার থাকতে পারে, তুমি একটা ওয়েল টু ফ্যামিলি থেকে হতে পারো, বা তোমার অন্য জায়গা থেকে হয়তো ন্যায্য টাকা তুমি ইনকাম করে নিচ্ছ, বাট স্টিল 500, 1000, 2000 টাকার শো, প্লিজ ডোন্ট ডু ইট। আইদার ইউ ডোন্ট চার্জ ফর দ্যাট শো or you charge in a proper manner, proper schedule. এটা না হলে একটা আর্ট ফর্মের উপর যে রেসপেক্ট ম্যাজিক, এটা অনেকটা কমে যাবে। মানে মানুষজন এটাকে সেই রাস্তার জাদু খেলা ভেবে নেবে। একদম একদম। কিন্তু এটা খেলা নয়, দিস ইজ দ্য আর্ট অফ সায়েন্স এন্ড সাইকোলজি। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ অমৃতাকে কিছুটা টাইম দেওয়ার জন্য। আশা করি অনেক কিছু জানতে পারলেন ম্যাজিকের ব্যাপারে। একটা সুন্দর অনুষ্ঠান আমরা সুন্দরভাবে প্রথম থেকে লাস্ট অব্দি নিয়ে এলাম। আর লাস্ট অব্দি যদি আপনারা থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অমৃতার ম্যাজিক তো দেখলেন, খুব সুন্দর লাগলো। তো আর কিছু বলবো না, তো এতটাই বলে আজকের সেশন শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ অমৃতাকে।